ফরিদপুর সদরে কাফুরা রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত, আহত হয়েছেন ২ জন। বেলা ১২:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর সদর থেকে গেদ্দা যাচ্ছিল। মাইক্রোবাসটি কাফুরা রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেসওয়ে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হন। আহত ৪ জনকে ফরিদপুরের মেডিকেলে নিলে ২ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক। সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটাই আশা করছেন দলের নেতাকর্মীরা। আজ রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এরই মধ্যে কাতারের রাজকীয় বহরের উড়োজাহাজটি ঢাকায় এসে পৌঁছেছে। উন্নত চিকিৎসার জন্য ২ মাস আগে থেকেই বিদেশে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে কয়েক দফা বাতিল হয় বিদেশ যাত্রার তারিখ। সবকিছু ঠিক থাকলে আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি প্রধান। বিএনপি নেতারা জানান, যুক্তরাজ্যে গিয়ে তিনি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। এরপর লিভার প্রতিস্থাপনের জন্য সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। ৭ তারিখ রাত্রে ১০টার সময় একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে প্রথমে যুক্তরাজ্যে যাবেন। কাতারের আমির সেই ব্যবস্থা করেছেন। যুক্তরাজ্যে উনি কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে যুক্তরাষ্ট্রে একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ওনার চিকিৎসা হবে। লিভার সিরোসিস সহ অন্যান্য, হার্ট সহ অন্যান্য জটিলতা ওনার যেগুলো আছে, আর্থ্রাইটিস সহ। বিএনপি চেয়ারপারসনকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হচ্ছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে। কাতারের আমির তার নিজস্ব যে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ করেছে, যাতে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে সঠিকভাবে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পরে সেখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঠিক করা হবে যে যদি তারা মনে করে যে আমেরিকা যাওয়া প্রয়োজন হবে, তাইলে বেগম খালেদা জিয়া মানসিকভাবে প্রস্তুত আছে। জনগণের প্রত্যাশা যে বেগম জিয়া এসে পুনরায় এদেশের মানুষের ভাগ্যকে নিয়ে রাজনীতি করুক এবং তাদের যে প্রত্যাশা পূরণের জন্য হাল ধরুক, এবং সেই প্রত্যাশা আমরাও করছি। খালেদা জিয়ার সাথে তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ৬ জন চিকিৎসক সহ ১৫ জনের যাওয়ার কথা রয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ। আগামীকাল আবারও শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল। সকাল ১০টার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে ১১ নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে খালেদা জিয়া আপিল করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত ৫ এই রায় দেয়। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছরের সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। সেই আপিলের শুনানি শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট রায় দেয়। রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে আপিল বিভাগে আলাদা ২টি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব এবং তার পরিবারের সদস্যদের নামে ৫২টি ব্যাংকে ১৬৩টি হিসাব পাওয়া গেছে। দুদক জানিয়েছে এই ব্যক্তিগত ব্যাংক হিসাবগুলোতে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি টাকা। এছাড়া তিনি বিদেশে অর্থ পাচার করেছেন এমন সন্দেহ করছেন দুদকের কর্মকর্তারা। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর নাইমুল ইসলাম খানের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদক ধারণা করছে অনুসন্ধান ও তদন্তে নাইমুল ইসলাম খান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদ বেরিয়ে আসতে পারে।
5 আগস্টের পর সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান পলাতক রয়েছে। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থান নিশ্চিত করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রথম পর্যায়ে 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হবে। এদিকে গত সরকারের সময় অর্থ পাচারে জড়িতদের নাম সহ প্রতিবেদন দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে এসবি এবং সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর যান সিআইডির প্রধান কার্যালয়ে। সাংবাদিকদের উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো ইসে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই ইসে, যেহেতু এক একজনের তো এক এক রকমের সমস্যা। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বড় সমস্যা ছিল অর্থ পাচার। কত টাকা পাচার হয়েছে ও এর সাথে কারা জড়িত ছিল সেই বিষয়ে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। উপদেষ্টা আরও জানান, যানজট নিরসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শিগগিরই 1000-এ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনা নিয়ে 8টি মাঝারি দৈর্ঘ্যের ফিল্ম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সকালে সচিবালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পরিচালকদের নাম ঘোষণা করেন সংস্কৃতি উপদেষ্টা। ফারুকী বলেন, রিমেম্বারিং মনসুন রেভলিউশনের আওতায় জুলাই আগস্টের ঘটনা নিয়ে এই ফিল্মগুলো নির্মাণ করা হবে। আর ফিল্মগুলো নির্মাণ করবেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাস হুমায়ুন, শঙ্খ দাশগুপ্ত, শাহিন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়া আফরিন মৌ এবং মোহাম্মদ তাওকির ইসলাম। আপনারা জানেন যে এই ওয়ার্কশপের এটা প্রোডাকশন ওরিয়েন্টেড ওয়ার্কশপ, ফলে এটা মডেলটা হচ্ছে কাজ করতে করতে ওরা শিখবে। তার মানে একটা কাজ তৈরি হবে, 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি। এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্ম মেকাররাও জানে, সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না এবং আমরা চাইও না তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা এ পিস অফ আর্ট হবে এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি 2টি ফিশিং ট্রলার এবং বন্দী থাকা 90 বাংলাদেশি জেলে ও নাবিক ফিরে এসেছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড ঘাটে তাদের নিয়ে আসার পর পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয়। রবিবার বঙ্গোপসাগরের হিরন পয়েন্টে 95 জন ভারতীয় জেলে ও নাবিক এবং 90 বাংলাদেশিকে নিজ নিজ দেশের কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেয়া হয়। গত 9 ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফবি লায়লা 2 ও এফবি মেঘনা 5 নামে 2টি বাংলাদেশি ফিশিং ভেসেল সহ মোট 78 জন নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এর আগে 12 সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার ট্রলার এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ায় ডুবে গেলে 12 বাংলাদেশি জেলেকে উদ্ধারের পর ভারতীয় কোস্টগার্ড আটক করে। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার পর ভারতের কারাগারে থাকা 90 বাংলাদেশি ও বাগেরহাট পটুয়াখালী কারাগার থেকে 95 ভারতীয় জেলে ও নাবিককে মুক্তি দেওয়া হয়। দীর্ঘ প্রায় 1 মাস পর নিজ দেশে ফিরেছেন বাংলাদেশি নাবিক ও জেলেরা। লম্বা সময় ধরে অনিশ্চয়তায় কাটিয়ে ঘরে ফিরে উচ্ছ্বসিত তারা। বর্ডার লাইনে থাকলে মাঝে মাঝে একটু এপাশে ওপাশে হয়ে যায়, এটা খুব নেগলিজেবল একটা ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ বর্ডারে ঢুকতে না পারছি ততক্ষণ অনিশ্চয়তা ছিল যে কখন কে। তো এখানে আসছি আসলে সবাই আমরা খুব খুশি। বাংলাদেশ দূতাবাস থেকে ওনাদের সাথে নাকি নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল এবং বাংলাদেশ সরকারও খুব আন্তরিকভাবে চেষ্টা করছিল। এই জন্য
আমাদেরকে ওরকম ভেজালে পড়তে হয় না আর কি। জাহাজ মালিকরা বলছে এই ঘটনা দেশের সামুদ্রিক মৎস্য আহরণ খাতে এবারই প্রথম। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য আরো সতর্ক থাকার কথা জানিয়েছেন তারা। এটা আমাদের জন্য একটা লার্নিং ফার্স্ট টাইম যে আমাদের পুরো অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমরা সবগুলো মালিক পক্ষকে জানিয়ে দিছি যাতে সেফ সাইডে গিয়ে ওনারা ফিশিং করে। ফিরে আসা নাবিক ও জেলেদের যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে 90 জন জেলে, এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। এফবি মেঘনা ট্রলারটি গত বছরের 24 নভেম্বর চট্টগ্রাম থেকে মাছ আহরণের জন্য খুলনায় গিয়েছিল। ওই ট্রলারে 37 জন নাবিক ও জেলে ছিল। অন্যদিকে 41 জন নাবিক নিয়ে এফবি লাইলা 2 ট্রলারটি চট্টগ্রাম থেকে রওনা করেছিল গত 27 নভেম্বর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 6টি রেডিওথেরাপি মেশিনের সবগুলোই নষ্ট। জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে 15 দিন ধরে মিলছে না এই সেবা। ফলে প্রতিদিন বাধ্য হয়ে ফেরত যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত অন্তত 200 রোগী। নষ্ট মেশিন কবে সচল হতে পারে তা বলতে পারছে না কেউ। ফেব্রুয়ারি ও মার্চে 2টি নতুন মেশিন চালু হওয়ার আশায় কর্তৃপক্ষ। ক্যান্সারের কোষ ধ্বংস করার চিকিৎসা রেডিওথেরাপি। এজন্য জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে 6টি মেশিন ছিল। দীর্ঘদিন ধরে 4টি মেশিন অকেজো থাকলেও সচল ছিল 2টি। এবার নষ্ট হলো সেই 2টিও। রেডিওথেরাপি বিভাগে ঝুলছে মেশিন নষ্টের বিজ্ঞপ্তি। কবে চালু হবে বলা নেই। একের পর এক রোগী আসছেন আর ফেরত যাচ্ছেন। ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেকে। কেউ কেউ আবার দীর্ঘ সময় পর সিরিয়াল পেলেও থেরাপি নিতে গিয়ে দেখেন সেবা বন্ধ। আমরা আইসি এই যে থেরাপির জন্য, তা থেরাপির মেশিন নষ্ট, তখন আবার ঘুরে যাইতে হচ্ছে, বাড়ি তো অনেক দূরই, ব্যাটিং নিয়ে আবার ঘুরে বাড়ি চলে যাইতে হচ্ছে। তো গরিব মানুষ কি করবো, আমার তো ঘুরতে আসি, এখন তো আমরা সমর্থ নাই যে বলে বাহিরে গিয়ে দেওয়াই। বেসরকারিভাবে তো করার একটা অসম্ভব ব্যাপার, এই জন্য তো সরকারি এসে আসলাম, তারপরে দেখি এখন কি করা যায়। তো আমরা বলতে বলতে মুখও ব্যথা হয়ে যাচ্ছে সারাদিন, প্লাস হচ্ছে মানে একটা মানুষ তো কতদিন আর ফেরত পাঠানো যায় সেটা আমরাও বুঝি। আর ক্যান্সার তো খুব একটা যে ভালো একটা অসুখ তেমনটা না, কিন্তু আমরা তো একদম অসহায়, কিচ্ছু করার নাই আমাদের। বেশি খরচের কারণে বেসরকারিভাবে রেডিওথেরাপি নিতে না পারা অসচ্ছল রোগীরা ভিড় করেন এই হাসপাতালে। কিন্তু 5 বছর ধরেই ভোগান্তিতে তারা। কখনো যন্ত্র নষ্ট, কখনো সিরিয়াল পেতে দেরি হওয়ায় নাকাল ক্যান্সার রোগীরা। আমাদের মেশিন একদম চালু, একটাও চালু নেই, রোগীদের খুব কষ্ট হচ্ছে। এই জন্য জরুরি ভিত্তিতে এটা ঠিক করার জন্য ওরা চেষ্টা করছে এবং আমরা সেভাবে যোগাযোগ রাখছি। আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় সবাই এটা ওনারা চেষ্টা করছেন, আশা করছি তাদের চালু হবে। সম্প্রতি রেডিওথেরাপির 2টি মেশিন কেনা হয়েছে। ফেব্রুয়ারিতে একটি ও মার্চে আরেকটি চালু হতে পারে। তবে রোগীর চাহিদা মেটাতে দরকার অন্তত আরও 5টি মেশিন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যার 14 বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম। বিএসএফের বিশেষ কোর্টে 2 দফায় খালাস দেওয়া হয় অভিযুক্ত অমিয় ঘোষকে। এই রায় প্রত্যাখ্যান করে মানবাধিকার সংগঠনের সহযোগিতায় ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হলেও এখন পর্যন্ত হয়নি শুনানি। আওয়ামী লীগ সরকারের সময় বিচার না হলেও নতুন সরকারের কাছে ন্যায় বিচারের আশা ফেলানীর বাবা মায়ের। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখে 4.5 ঘণ্টা। বিষয়টি বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে। ঘটনার 2 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় এ হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ শেষে 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয়। রায় প্রত্যাখ্যান করে পুনঃবিচার দাবির পর দ্বিতীয় দফাতে তাকে দেয়া হয় খালাস। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। এরপর বারবার শুনানির তারিখ পিছিয়ে সবশেষ 2018 সালের 25 জানুয়ারি নতুন দিন ধার্য হলেও তা আর হয়নি। মেয়ে হত্যার বিচার না পাওয়াকে বিগত সরকারের অবহেলাকে দুষছেন ফেলানীর স্বজনরা। শাসনের কাছে কত আবদার করছে বিচারের জন্য, ভারত সরকারের কাছে বিচারের জন্য আবদার করছে। উনি 2বার নিয়ে গেল বিএসএফ আদালতে, উনি ডেকে নিয়ে গেল,
আমি অন্য সত্য কথাই বলছি, কিন্তু আজ যাবতে খালি ওনারা শুনছে, কিন্তু কোনো একটা কাজ করে দেয় নাই, কোনো একটা বিচার করে দেয় নাই। বিচার করতো, কিন্তু করতে পারতো, কিন্তু উনি বিচার করে নাই। যে আমাদের যে নতুন বাংলাদেশে যে আমাদের নতুন সরকার হয়েছে, ওনার কাছে আমার দাবি যে আমার ফেলানির বিচারটা যেন আন্তর্জাতিক আদালত করে। চাঞ্চল্যকর এই হত্যার বিচার দ্রুত শেষ হওয়া জরুরি। আইনজীবীরা বলছেন, বিচার হলে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। বারবার ভারত সরকারের আশ্বাসে বন্ধ হয়নি সীমান্তে হত্যা। দ্রুত ফেলানির হত্যার বিচার সহ সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছেন কুড়িগ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল শিক্ষা বোর্ডের ৫ শতাধিক স্কুলে কমিটি নিয়ে বিরোধ ও মামলায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মামলার খরচ চালাতে স্কুলগুলোতে চলছে অর্থ সংকট। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল আছে ১,৮০০। আহ্বায়ক ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয় এসব স্কুল। তবে ম্যানেজিং কমিটি গঠন নিয়েই অস্থিরতার কবলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। গত ৪ বছর বহিষ্কার হয়ে পালিয়েছিলেন একে আসমত আলী খানের শিক্ষক HM জসিমউদ্দিন। বহিষ্কার হয়ে ২০ মাস পালিয়ে থাকতে হয়েছে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এই দুই স্কুলে আছে একাধিক মামলা। ক্লাস ফেলে শিক্ষকদের ঘুরতে হচ্ছে আদালতে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৪টি বছর আমাকে বিদ্যালয়ের বাইরে রেখেছে। আমি ছেলেমেয়ের সহ মানবতা জীবনযাপন করেছি। সভাপতি ছিলেন সরকারি কর্মকর্তাগণ, সেখান থেকে নিয়ে আসা হয়েছে দলীয় লোক সভাপতি করা হয়েছে। এটা খুব ভালো বলে আমি মনে করি না। শিক্ষকদের দাবি, বিরোধ নিয়ে আদালতে যাওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই হলে জটিলতা কমানো সম্ভব। মামলা যারা নেয়, তাদের যারা করতে যায়, তাদের সাথে একটু যদি বিবেচনা করে, একটু খোঁজখবর নিয়ে দেখে যে আসলে মামলাটা করাটা কতটা যৌক্তিক, তাহলে মনে ভালো হয়। এদিকে স্কুলগুলোতে বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। আমার কর্মকালীন সময়ে আমি অতি দ্রুত নিজে উদ্যোগ নিয়ে এই মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করব, যাতে আমার শিক্ষার মান উন্নয়ন অব্যাহত থাকে। দরকার হলে আমি এই মামলাগুলো পরিচালনার জন্য আমি একটা মনিটরিং সেল বা মনিটরিং কমিটি করব, যারা নিয়মিতভাবে আমরা এটার তথ্য পেতে পারি। বরিশাল শিক্ষা বোর্ডের ৫০২টি স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব মামলায় জর্জরিত। এর মধ্যে ৮৬টি স্কুলের মামলা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিল্প খাতে গ্যাসের দাম ২.৫ গুণ বাড়াতে চায় সরকার। প্রতি ইউনিটের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের দাবি, গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল হবে নতুন দামে, পুরানোদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে। জ্বালানি বিভাগের অনুমোদন নিয়ে দাম বাড়াতে সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর কাছে প্রস্তাব করেছে পেট্রোবাংলা। প্রস্তাবে বলা হয়েছে, পুরানো গ্রাহকের ক্ষেত্রে অনুমোদিত লোডের বাড়তি ব্যবহৃত গ্যাসের বিল হবে নতুন দামে। যেসব শিল্প কারখানা নতুন সংযোগের প্রতিশ্রুতি পেয়েছে, তাদের ক্ষেত্রে অনুমোদিত লোডের ৫০% পর্যন্ত আগের দাম দিতে হবে। এর বাইরে বাকিটুকুর জন্য নতুন দাম প্রস্তাব করা হয়েছে। দাম বাড়ার কারণ কি? আমরা তো কোনো কারণ দেখছি না, কারণ এখন তো হঠাৎ করে এরকম হয়নি যে আন্তর্জাতিক বাজারে LNGর দামটা ডাবল হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম ঘটেনি। আগের সরকার LNG কিনে, মানে দেশীয় গ্যাস উৎপাদনের চেয়ে LNG কিনে সরবরাহে বেশি উৎসাহিত ছিল, কারণ সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য ছিল। তো এই সরকারের তো সেই কমিশন বাণিজ্য নেই, তাহলে সেখানে তো আরো দাম কমার কথা। নির্মাণে ত্রুটি থাকায় ১০ বছর ধরে অকেজো পড়ে আছে জয়পুরহাট পৌর শহরের পানির ওভারহেড ট্যাঙ্ক। স্থানীয়দের অভিযোগ, এটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। জয়পুরহাট পৌরসভার খজনপুরে ২০১৪ সালে পানি ধারণের এই ওভারহেড ট্যাঙ্কটি নির্মাণ করা হয়। এই প্রকল্পের আওতাধীন পানির লোহা দূর করার প্ল্যান্টটি স্থাপন না করে ঠিকাদার ৬ কোটি ৩৫ লাখ টাকা বিলের মধ্যে তুলে নিয়েছে ৫ কোটি ৩৫ লাখ।
নির্মাণের পরপরই ওভারহেড ট্যাঙ্কটিতে ত্রুটি ধরা পড়ে। স্থানীয়দের অভিযোগ, গাফুলতি, অনিয়ম ও দুর্নীতির কারণে ট্যাঙ্কটির চালুর আগে নষ্ট হয়ে যায়। সব টাকা নষ্ট, গচ্ছা, কোনো পরিমাণ পানি পাইনি আমরা খাওয়ার মতন। 10 বছর থেকে অকেজ অবস্থায় পড়ে আছে। এটা যখন তৈরি করে পানি যখন লোড দেয় তখন পানি চুয়ে চুয়ে পড়ে। এটা থেকে আমরা কোনো পানি পাই নাই এবং প্রায় 5-6 কোটি টাকা খরচ করে এটা নির্মাণ করা হয়েছে। চেয়ারম্যানেরা তো সব এলা মারা ধরা পার্টি সব মারা ধরে নিয়েছে, চলে গেছে। আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আর ওটা সুফল কোনো পাইনি। পৌর প্রশাসক জানান, প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমি দায়িত্ব নেওয়ার পর। আগেও কোনো অভিযোগ আছে বলে আমি শুনি নাই। অভিযোগ পেলে তখন ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলতে রাজি হননি পৌরসভার পানি শাখার কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উৎপাদন ও সরবরাহ বাড়ায় মাগুরায় ফুলকপির দাম নেমে গেছে তলানিতে। প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় উঠছে না পরিবহন খরচও। লাভের আশায় এই সবজি চাষ করে এখন উৎপাদন খরচ নিয়েই বিপাকে চাষিরা। মাগুরা জেলায় এই মৌসুমে প্রায় ৩,৬৯৮ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ফুলকপির চাষ হয়েছে প্রায় ২৭৫ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি হয়েছে সদরের মঠবাড়িয়া, রামনগর, কেষ্টপুর, হাজরাতলা, মধুপুর সহ বিভিন্ন এলাকায়। কৃষকেরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা, উৎপাদন 4.5 টন। তবে পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। উৎপাদন খরচের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রি করে গুনতে হচ্ছে লোকসান। কপি আর কি আমরা সব একসাথে লাগাইছি, এই কারণে সব কপি একই সময় হয়ে গেছে। এখনকার নাই কপি খুবই কম দাম, বাজারে নিয়ে গেল 2 টাকা 3 টাকা কিলো, তারপরে আর নেয় না, বাজারে থেকে বাড়িতে লেসতে হয়। যা মানে কাটলি পারে যে পরিবহন খরচ সেটাও হচ্ছে না। 2-3 পিস 10 টাকায় না বিক্রি করলে তো ফেলাই দিতে হবে একবারে। ভবিষ্যতে যাতে লোকসানে পড়তে না হয় সেজন্য এক মৌসুমে একই ধরনের ফসল উৎপাদন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ কৃষি বিভাগের। ব্যাপকভাবে সবজি চাষ করার প্রায় ফুলকপি সহ বিভিন্ন সবজির উৎপাদন বেড়ে যায়। আসলে কৃষকের যে পরিমাণ দাম পাওয়ার কথা এই মুহূর্তে সবজির উৎপাদন থাকে এবং চাহিদার তুলনায় সবজি বাজার বেশি থাকে, বাজার মূল্য তুলনামূলকভাবে কম যাচ্ছে। খুচরা বাজারে 2 থেকে 3 গুণ বেশি দামে সবজি বিক্রি হলেও পাইকারিতে সেই হিসাব ভিন্ন। তাই নিয়মিত বাজার তদারকির দাবি চাষি ও ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দল লিবারেল পার্টির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর কথা বলেন তিনি। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হতে আগ্রহী। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। ট্রুডো এটি জানতেন বলেই পদত্যাগ করেছেন। কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে সেখানে কোনো শুল্ক থাকবে না এবং কর অনেকটাই কমে যাবে। এছাড়া কানাডা রুশ এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে দাবি করেন ট্রাম্প। I intend to resign. 2 স্তরের টেস্ট কাঠামো চায় ক্রিকেটের বিগ 3 ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিজেদের মধ্যে বেশি ম্যাচ খেলা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্টের জন্য এই প্রস্তাব তাদের। মাসের শেষ দিকে আইসিসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসবেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান। এমন খবর দিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে দর্শকের বিপুল সাড়া পাওয়ায় দেশ দুটি ও আইসিসি টেস্টে দ্বিস্তর নিয়ে উৎসাহী। এই কাঠামো চালু হলে র্যাঙ্কিংয়ে পেছনে থাকা বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে থাকবে দ্বিতীয় স্তরে। তখন অস্ট্রেলিয়া, ভারতের মতো দলগুলোর সঙ্গে টেস্ট খেলার সুযোগ থাকবে না। দ্বিস্তর কাঠামো চূড়ান্ত হলে 2 বছর পরেই চালু হতে পারে। আইসিসির বর্তমান এফটিপি শেষ হবে 2027 সালে। খো-খো বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ফেডারেশনের টালবাহানা। আগের জাতীয় দলের সবাইকে বাদ দিয়ে নতুন করে দল গড়া হয়েছে। প্রস্তুতির জন্য ম্যাচ নেই, খেলতে হচ্ছে খোলা মাঠে। এমন অব্যবস্থাপনার মধ্যেও
প্রথম বিশ্বকাপে ভালো করার আশাবাদ ফেডারেশন কর্তাদের। ক্রিকেট ফুটবলেই সব আলো, খোখো নিয়ে খোঁজখবর রাখার কেউ নেই। খেলাটির জনপ্রিয়তা বাড়াতে ভারতের নয়াদিল্লিতে হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। নারী পুরুষ দুই ইভেন্টেই অংশ নেবে বাংলাদেশ দল। ফেডারেশনের অবস্থা দেখে বোঝার উপায় নেই, তালা বন্ধ, অনুশীলন নিয়েও চলছে নানা লুকোচুরি। তার উপর বর্তমান কমিটির 14 বছরের নানা অনিয়ম নিয়ে ক্রীড়া উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে সাবেক খেলোয়াড়রা। প্লেয়াররা হচ্ছে ঠিকমতো সুযোগ সুবিধা পায় না, দেন হচ্ছে আপনার তাদের যে হাত খরচ, সেই হাত খরচ থেকে হচ্ছে তারা অনেক টাকা হচ্ছে মেরে খায়। একটাই দাবি যে খোখো ফেডারেশনটা হবে দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা কমিটি। ফেডারেশন বলছে ভিন্ন কথা। খোখো ইতিহাসের সবচেয়ে বড় এই আসরের আগে প্রেস কনফারেন্স না করার কারণও জানান সাধারণ সম্পাদক। 5 জনকে আমরা সাসপেন্ড করছি, এরাই ঘুরে ফিরে আনসারে খেলে এবং খোখো খেলে, এরাই ডমিনেট করে এবং যে ইয়ং যারা আছে তাদেরকে মারে ধরে ইত্যাদি নানাভাবে বিরক্ত করে তারা আধিপত্য বিস্তার করে, যার ফলে আমরা খোখোটাকে আগাইতে পারতেছি না। অভিযুক্ত প্লেয়াররা নানাভাবে প্রচার প্রপাগান্ডা এবং বিভিন্ন লোকের হুমকি ধামকি তারা দিচ্ছে। আনকোরা দল নিয়ে দিল্লি যাবে বাংলাদেশ, যাদের নেই আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা। তারপরও বিশ্বমঞ্চে ভালো করার স্বপ্ন দেখছে ফেডারেশন। অভিজ্ঞতা আছে এরকম প্লেয়ার নাই, তারা আউট অফ ফর্ম ফিজিক্যালি। মেয়েরা আছে, ছেলেদের মধ্যে আউট অফ ফর্ম, তারা ফিজিক্যালি আনফিট। মেয়েরা ভালো করবে, মেয়েরা আগের মতো সব প্লেয়ারগুলি আছে সবাই। 13 জানুয়ারি শুরু হবে 24 দেশের অংশগ্রহণের প্রথম খোখো বিশ্বকাপ। পুরুষ বিভাগে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আমেরিকা, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।